ডব্লিউবিপি কেপি কনস্টেবল এসএআই এর প্র্যাকটিস সেটে আজকের আমরা করছি 8 নম্বর সেট। তোমরা টেলিগ্রামে যে কোশ্চেন গুলো পাঠিয়েছিলে সেগুলো সলিউশন করছি। আর আরো বেশি করে টেলিগ্রামে কোশ্চেন পাঠাও, তাহলে সেইগুলো তোমাদের সামনে পরীক্ষা আছে, সুবিধা হবে। ঠিক আছে, যেগুলো পারছো না সেগুলোই পাঠাও। আর নিজেরা চেষ্টা করো, আমার সবসময় অ্যাডভাইস যে নিজেরা চেষ্টা করো, আর না পারলে তারপরে টেলিগ্রামে পাঠাও, আমি ভিডিও করে দিয়ে দেবো। ওকে, কি বলছে যে চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকার সুদ আসল হলো এত টাকা। যদি প্রথম বছরে সুদের হার 20% হয়, তাহলে দ্বিতীয় বছরে সুদের হার কত? তাহলে খুব ভালো কথা। তার মানে এই যে প্রথমে আমার দিয়েছিল আসল কত টাকা, আসল আমার 11,200, সেই টাকার ওপরে প্রথম বছরে 20% খেয়েছে। তার মানে প্রথম বছরে আমার 11,200-র ওপরে 20%, 20% বলতে কত পার্সেন্ট? 1/5। হ্যাঁ কি না? 1/5। তাহলে 1/5 হলে কত হচ্ছে না 2240। এইটা কি হয়ে গেল? সুদ হয়ে গেল। না, আসলের ওপরে প্রথম বছর 20% ইন্টারেস্ট হয়েছে, তার মানে সুদ হয়ে গেল এটা। এখন তাহলে সুদ আসল কত হয়ে গেল? তাহলে এর সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 2240 আমার এখন তাহলে আসল হয়ে গেল কত না 13,440 টাকা। এখন আমার আসল। তাহলে এই আসলের ওপরে আমার কি বলেছে না দ্বিতীয় বছরে সুদের হার নির্ণয় করা। তাহলে এর ওপরে কোনো একটা সুদের হার মানে x% পড়বে, মানে সাপোজ কিছু একটা পার্সেন্টেজ পড়বে। পড়ার পরে আমার দেখো হয়েছে কত, লাস্টে আমার সুদ আসল হয়েছে 15,456। অঙ্কর মিনিংটা বোঝা গেল? তার মানে এখন আমার শেষে দাঁড়াচ্ছে সুদ আসল হচ্ছে 15,456, আর 1 বছরের পরে আসল এসছে কত না 13,440 টাকা। তার মানে এই টাকা থেকে এই টাকা গেছে, সুদ কত হয়েছে? কি করে দেবো? মাইনাস করব। তার মানে মাইনাস করলে কত হচ্ছে 2016 টাকা। তাহলে এই টাকাটা আমার সুদ হয়েছে। তাহলে x% বলতে যে টাকাটা হয় সুদ, তাহলে কত টাকা? সুদ হলো 2016 টাকা। হওয়ার পরে তাহলে 2016 টাকা হয়েছে সুদ, তাহলে এর সাথে হয়ে গেল আসল 15456। ক্লিয়ার? এরপরে তুমি বলো যে এই টাকা থেকে এই টাকা যে এসছে, কেন না এই সূত্রে অ্যাড হয়েছে বলে। তাহলে আমি সুদের পার্সেন্টেজ কি করে বার করব? 2016 হলো সুদ, কার উপরে সুদ পড়েছে এখন? এই টাকার উপর সুদ পড়েছে 13440 ইন্টু কত? 100%। ব্যাস, এখান থেকে জাস্ট শুধুমাত্র কাটাকুটি, কাটাকুটি ছাড়া কিচ্ছু নেই। এখানে কাটাকুটি করবে, তাহলে আমি আর এখানে ক্যালকুলেশনটা দেখালাম না শর্টে। তা 15%, ব্যাস অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে দুটো স্টেপ, একটা স্টেপে আসলো 20%, পরেরটা আসলো 15%। নেক্সট কোশ্চেন, একজন দোকানদার 30 টাকা 1 ডজন পেন্সিল বিক্রি করে 10 টাকা লাভ করে। তার মানে যখনই 10 টাকা সে লাভ করেছে আর 30 টাকা কি করেছে? বিক্রি করেছে। তার মানে ক্রয় মূল্য তার কত হবে? ক্রয় মূল্য 30 মাইনাস কত? 10, তাই না? বিক্রি থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য, তার মানে 20 টাকা। তাহলে ক্রয় মূল্য 20 টাকা আর লাভ কত টাকা? লাভ 10 টাকা। তার মানে লাভের পার্সেন্টেজ তাহলে কি হয়ে যাবে? লাভটা বসবে ওপরে আর ক্রয় মূল্য বসবে নিচে। তাহলে 1/2, 1/2 মানে কত না 50%। অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নমন একটি বস্তু ধার্য মূল্যের ওপর পরপর 10% ছাড় দেওয়ার পর x টাকায় বিক্রি করে। যদি সে ধার্য মূল্যের ওপর কোনো ছাড় না দেয়, তাহলে 25% লাভ করে। যদি বস্তুটির ক্রয় মূল্য 800 টাকা হয়, তাহলে এক্স এর মান কত? খুব ভালো কথা, দেখো এইটা লাইনটার মানে বুঝতে হবে। সে ধার্য মূল্যের উপর কোনো ছাড় না দেয়, ধার্য মূল্যের উপর ছাড় না দেয় মানে কি? ওই টাকাতেই বিক্রি করে। মানে এই লাইনের মানে হলো যে ধার্য মূল্য যা আর বিক্রয় মূল্য তাই, হ্যাঁ কি না? ছাড় দিলে তবে তো বিক্রয় মূল্য আলাদা হবে, কিন্তু ছাড় না দিলে কি হয়ে যাবে? ধার্য মূল্য যা, বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি তাই। এবার দেখো ক্রয় মূল্য আমার দেওয়া আছে 800, তাহলে সিপি দেওয়া আছে আমার 800। প্রফিট হয়েছে যদি আমার কি বলেছে না ধার্য মূল্যে যদি ছাড় না দেয়, তাহলে আমার প্রফিট হচ্ছে 25%। তাহলে প্রফিট যদি 25% হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 800 ইন্টু 25%, 25% মানে কত? 1/4, মানে 4 টাকায় 1 টাকা লাভ হচ্ছে। তার মানে রেশিও কি হয়ে যাবে? 5/4। তাহলে 5/4 ও 4 দুয়ে, তাহলে হয়ে গেল আমার 1000 টাকা। ব্যাস, তাহলে এসপি হয়ে গেল 1000 টাকা। এখন কি বলেছে যে এসপি যা আর ধার্য মূল্য আমার তো সমান হয়ে গেল। এখন বলছে যে ধার্য মূল্যের ওপর পরপর দুই 10% ছাড় দিয়েছে। তাহলে এখানে এসপি যা আর মার্ক প্রাইস কি তাই,
এই কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশন অনুযায়ী। কিন্তু প্রথম কন্ডিশনে বলেছে যে 10% ছাড় দিয়েছে দুবার, তার মানে এই 1000 টাকার ওপরে কি করছে না দুবার ছাড় দিচ্ছে। তাহলে দুবার যদি আমি ছাড় দিই তাহলে কত হচ্ছে, 10% ছাড় মানে 90/100। দুবার ছাড় দিয়েছে মানে 90/100, আমি কি করবো 9/10, তা মুখে মুখেই হয়ে যাচ্ছে। তাহলে একটা শূন্য দুটো শূন্য এই কেটে গেল, এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 9 9 81, তার মানে 810। তাহলে 810 টাকা আমার কি করবে, বিক্রি করবে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি চোর একজন পুলিশকে এক্স মিটার দূরত্বে দেখতে পায়। যখন পুলিশ তাকে 75 কিমি প্রতি ঘন্টা গতিবেগে তাড়া করে, চোরও সেই সময় এত কিমি গতিবেগে দৌড়াতে শুরু করে। চোর যদি পুলিশের হাতে ধরা পড়ার 900 মিটার দৌড়ায় পুলিশকে দেখার পরে, তাহলে এক্স এর মান কত? সিম্পল, তাহলে দেখো ছবিটাতে যদি তুমি যাও, এখানে তোমার চোর আছে, এখানে তোমার পুলিশ আছে, ওকে। এবারে এখানে দুটো, মানে চোরও এখানে পৌঁছেছে আর পুলিশও এখানে পৌঁছেছে, মানে এই পয়েন্টে ধরেছে। তাহলে কত মিটার দৌড়েছে চোর? 900 মিটার। তার মানে এই দূরত্বটা হলো কত না 900। সিম্পল জিনিস। ব্যাস। এরপরে যখন এইরকম পুলিশও এইদিকে যাচ্ছে, চোর ওইদিকে যাচ্ছে, তার মানে কি হবে, এদের গতিবেগের আপেক্ষিক গতিবেগ হবে। তার মানে এদের আপেক্ষিক গতিবেগ একই দিকে যাচ্ছে। তাহলে কত হয়ে গেল, 75 মাইনাস কত, 45, তার মানে 30 কিমি প্রতি ঘন্টা হয়ে গেল আপেক্ষিক গতিবেগ। কিন্তু এটাকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি, তার মানে হয়ে গেল মিটার পার সেকেন্ড। ছবার গেলে 3, ছবার সরি ছবার ছবার গেলে 5, ছবার গেলে 5, ছবার গেলে 3, তার মানে হয়ে গেল 25/3 মিটার পার সেকেন্ড। তাহলে আপেক্ষিক গতি বলতে কি বোঝাচ্ছে, পুলিশ তো এগিয়ে আছে, হ্যাঁ কি না? তাহলে পুলিশ কি করছে, 25/3 মিটার কি করছে না প্রতি সেকেন্ডে তাকে এগোচ্ছে, চোরের দিকেই এগোচ্ছে, ওকে। কিন্তু না, এই অঙ্কের ক্ষেত্রে সরি 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 এই অঙ্কের ক্ষেত্রে তো লাগবেই না, আপেক্ষিক গতি লাগবে না, কারণ এখানে অন্য কিছু চেয়েছে। তো যাই হোক, মিস্টেক হয়ে গেল, কারণ এটা লাগবে না। কেন লাগবে না, তাহলে অঙ্কটা করছি তাহলে বোঝা যাবে আর কি। দেখো দেখো, তাহলে চোরের গতিবেগ কত না 45 কিমি প্রতি ঘন্টা। এইটাকে যদি আমরা 5 বাই ডাইরেক্ট করে দিচ্ছি আর কি, 5/18 মিটার পার সেকেন্ড করে দিলাম, ওকে। তাহলে এই কথার মানেটা কি হলো, মানে হচ্ছে কি এত মিটার চোর যাচ্ছে কত, 1 সেকেন্ডে, হ্যাঁ কি না? এত মিটার যাচ্ছে চোর 1 সেকেন্ডে। আর 900 মিটার যাবে কেন, এই দেখো চোর তো গেছে কত, 900 মিটার, তার মানে 900 মিটার যাবে কত সেকেন্ডে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কি করে দেবো না উল্টে দেবো আর কি, তাই না? তাহলে এখানে আমার হয়ে যাবে 18টা ওপরে চলে যাবে, 900টা ওপরে, আর নিচে চলে আসবে 45 × 5। ব্যাস। তার মানে এখানে 45 2 90, 5 4 20, 18 4 কত হয়ে গেল, 72 সেকেন্ড। ব্যাস। তার মানে এই যে চোর এই যে পয়েন্টটাতে গেছে, এখান থেকে এই পয়েন্টে গেছে কত সেকেন্ডে না 72 সেকেন্ডে। তাহলে পুলিশ এই 72 সেকেন্ডে এত দূরই গেছে, হ্যাঁ কি না? কারণ দুজনে তো একই সাথে স্টার্ট করেছে। তাহলে পুলিশ এই 72 সেকেন্ডে কতটা পথ গেছে সেটা বার করলেই আমার হয়ে যাবে। তাহলে পুলিশের গতিবেগ কত, দেখো 75, তাহলে 75 কি হয়ে গেল 5/18, কোন কোন নিলাম মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে আমার এত মিটার। দেখো শর্ট, একদম শর্টে, একদম শর্ট ট্রিক্স যাকে বলে সেটা সম্ভব, কিন্তু কেপি কনস্টেবল আর এইসবের পরীক্ষার জন্য কিন্তু বলেছি বেসিক কনসেপ্টলেই অঙ্ক পড়বে, পেন চালাবে, দেখবে অঙ্ক ঠিকই হয়ে যাবে সময়ের সাথে সাথে। কিন্তু তোমার যদি শর্ট ট্রিক্সে করতে গেলে ভাবতেই যদি সময় চলে যায়, তাহলে দরকার নেই, প্লেন কনসেপ্ট দিয়ে যাও। তার মানে 1 সেকেন্ডে যাচ্ছে কত, এত মিটার, আর 72 সেকেন্ডে যাবে কত মিটার, তাহলে উল্টো দিয়ে দিলেই হয়ে গেল। তার মানে পুলিশের ক্ষেত্রে কি হচ্ছে না 1 সেকেন্ডে যাচ্ছে কত না 75 × 5 ডিভাইডেড বাই কত 18, আর এই 72 সেকেন্ডে কত পথ যাবে, হ্যাঁ কি না? তাহলে 72 সেকেন্ডে যাবে আমার 75 × 5 ইন্টু কত 72 ডিভাইডেড বাই 18, 18 4 কত 72, তাহলে 75 4 কত 300, 150, 300, 5 1500। তার মানে পুলিশ গেছে কত না 1500। তাহলে পুলিশ যেই পথটা গেছে তাহলে কত হয়ে গেল 1500। এবার তুমি বলো এইটুকুনিটা পথ কত, এইটুকুনিটা পথ হচ্ছে কি 900, আর পুলিশ গেছে 1500। তাহলে এখানে বলেছে তাহলে এক্স এর মান কত। এর এক্সটা কি জিনিস ছিল, পুলিশকে এক্স মিটার দূরত্বে দেখতে পায়। তাহলে এক্স মিটার দূরত্ব বলতে কোনটা ছিল, এইটুকুনিটা ছিল এক্স মিটার দূরত্ব, হ্যাঁ কিনা? এক্স মিটার দূরত্ব দেখতে পায়। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে না পুরোটা পথ হচ্ছে কি 1500, আর চোর গেছে
900, তার মানে বিয়োগ করে দেবো 1500 থেকে 900, তার মানে হয়ে গেল 600, অ্যান্সার হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার হলো? ব্যাস। নেক্সট কোশ্চেন, একটি বর্গাকার ঘরে প্রতি বর্গ মিটারে এত টাকা কার্পেট বানানোর খরচ হচ্ছে কি এত। তার মানে কার্পেট অবশ্য কোথায় পাতে? মেঝেতে পাতে। তাহলে মোট খরচা হয়েছে এত, তাহলে মোট ক্ষেত্রফল কি করে বার করব? ক্ষেত্রফল বার করব, ওপরে দেবো মোট টাকা আর প্রতি বর্গ মিটারে কত টাকা, 2.5 টাকা করে খরচা হয়েছে। তাহলে এটা আমরা সিম্পল ভাবে কি করে দেবো, না ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমার হয়ে যাচ্ছে কত, না 324। 324টা কি ক্ষেত্রফল? ক্ষেত্রফল থেকে বাহু বার করতে গেলে কি করতে হয়, না রুট ওভার করতে হয় 324। তাহলে যেহেতু বলেছে বর্গাকার, বর্গাকার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ সমান তো, হ্যাঁ কি না? তাহলে বাহু হয়ে গেল 324, তাহলে হয়ে গেল 18। ক্লিয়ার? এরপরে কি বলেছে যে প্রতি বর্গমিটারে 5 পয়সার দেওয়াল, তাহলে এটা হয়ে গেল কি মেঝে, মেঝেতে দৈর্ঘ্য আর প্রস্থ কত, 18, 18 যেহেতু বর্গক্ষেত্র। এরপরে বলেছে দেওয়ালে রং করতে এত টাকা করলে ঘরের উচ্চতা কি হবে, না বার করতে বলেছে। ওকে, এবার যদি বলি দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কি হয়, দেওয়ালের ক্ষেত্রফল আমাকে বলো তাহলে কি হচ্ছে, দেওয়ালের ক্ষেত্রফল আলটিমেট কি হবে, পরিসীমা ইন্টু উচ্চতা, নিচের যে পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে পরিসীমা কত, পরিসীমা বাহু যদি 18 যদি হয়, পরিসীমা কত হবে, 4 ইন্টু কত, 18 ইন্টু উচ্চতা, উচ্চতাটাই তো বার করতে হবে। এবার দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল কত, তুমি দেখো মোট খরচা হয়েছে কত, 28.8। ওকে, আর প্রতি বর্গ মিটারে খরচা হয়েছে কত, 5 পয়সা। তাহলে 5 পয়সাটাকে কি করতে হবে, টাকাতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আছে আমার টাকা, এখানে আছে পয়সা, তাহলে 5 পয়সা বলতে 0.100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে 0. আমার হয়ে যাবে 05। তাহলে এখানে 0.0, তাহলে কেটে গেল, 5 দিয়ে কাটাকুটি করলে, 5 দিয়ে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে কত, 5 5 25, 3 38, 5 7 35, আর কত হচ্ছে 3 5 6, ব্যাস 576 ইন্টু 4 ইন্টু 18 ইন্টু এইচ। এরপরে তো এখান থেকে কাটাকুটি করব, এইচ এর মান আমার কত চলে আসছে দেখো, তাহলে 18 3 কত 54, 3 18 দিয়ে 36, 4 বার গেলে কত হয়ে যাচ্ছে 8। ব্যাস উচ্চতা হয়ে গেল তাহলে কত, না 8, ব্যাস 8 মিটার। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এখানে কি বলেছে যে হোয়াট পার্ট অফ ফ্র্যাকশন শুড বি অ্যাডেড টু ইট টু গেট সাম এত। দেখো এখানে ইংলিশেতে লেখা আছে বলে তোমরা পাঠিয়েছো টেলিগ্রামে, তো কোনো অসুবিধা নেই, এর বাংলা মানেটা বুঝতে পারলে অঙ্কটা ঠিক করতে পারে। তো হোয়াট পার্ট অফ দ্য ফ্র্যাকশন মানে এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের সাথে শুড বি অ্যাডেড টু ইট মানে এই ভগ্নাংশের কত পার্ট, কত অংশ আর কি এরই সাথে যোগ করতে হবে। মানে অ্যাডেড টু ইট, ইট বলতে কোনটা, ইট বলতে এটা নিজস্ব এর, তাহলে 9/16 হচ্ছে কি ভগ্নাংশটা, তাহলে এর সাথে আবার কত অংশ যোগ করতে হবে, ব্যাপারটা হচ্ছে কি তাই। তাহলে এর সাথে কত অংশ যোগ করতে হবে, না 9/16 আবার 9/16 এক্স, বোঝা গেল? তার মানে এইটার সাথে এইটার কত অংশ, আমি ধরে নিলাম এক্স অংশ, যোগ করলে আমার যোগফল হবে 17/8। এটাই হচ্ছে কি অঙ্ক। তো এটা সিম্পল জিনিস, তুমি যদি এবারে 9x/16, এবার এটাকে কি করবে, ডান দিকে নিয়ে যাবে, তাহলে 17/8 মাইনাস কত হবে, 9/16, হ্যাঁ কি না? তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে, আহ তাহলে এটা যদি আমি এলসিএম যদি করি, তাহলে কত হয়ে গেল, 16 17 34, 34 থেকে 9 বাদ দিয়ে দিলে আমার হয়ে গেল 25 তাহলে 25 আমার হয়ে গেল 16। এখান থেকে তাহলে নিচে 16 16 কেটে গেল, তাহলে এক্স এর মান 25/9, ব্যাস আনসার হয়ে গেল 25/9। ব্যাস, এইটা কিন্তু খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, মানে কনসেপ্টের আর কি। দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তের বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তার মানে জিনিসটা কি বলেছে, এইটা হচ্ছে কি আমার কি অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের বৃহত্তম বর্গক্ষেত্র, তার মানে এই একটা বাহু, এই একটা বাহু, এই 4টে বাহু, তাহলে এই 4টে বাহুর ওপরের যে বর্গক্ষেত্র হলো বৃহত্তম, তার ক্ষেত্রফল বার করতে বলেছে। ওকে, তাহলে
এখন দেখো সূত্র একটা আছে, এইভাবে কিন্তু মনে রাখা সম্ভবই নয়, একদমই সম্ভবই নয়, কারণ মানে কি বলবো, কিন্তু এখানে তাহলে একটু সময় যেহেতু আছে, 2 মিনিট সময় দাও, একদম পুরোপুরি ভাবে আমি কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে মাঝখানেরটাকে কি বললাম, আমার কেন্দ্রবিন্দু, মানে কেন্দ্র আর কি। তাহলে এই কেন্দ্র থেকে আমি এর উপরে কি করলাম, দেখো এই চারটে বাহু কিন্তু সমান, এটা কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে চারটে বাহু সমান। তাহলে এর উপরে এটা কি ব্যাসার্ধ, এগুলো কি ব্যাসার্ধ। তাহলে এখানে তুমি আমাকে বলো যে এই যে এটা হয়েছে, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজটা কি, এটাই প্রমাণ করব। দেখো, তাহলে এই যে বর্গক্ষেত্র যখন আমার থাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় আমাকে বলো, এটা কি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তার মানে এই দুটো ত্রিভুজের দুটো কোণ হচ্ছে কত, না 90 ডিগ্রি, মানে সমান। এবার তুমি বলো এইটা আর এটা কি, এইটা আর এটা কি সমান তো, বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কি হয়ে গেল, বাহু দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল। তারপরে দেখো এইটাকে কি ব্যাসার্ধ, তাহলে এটাও কি হয়ে গেল ব্যাসার্ধ, আর এটাও ব্যাসার্ধ। তার মানে এই যে দুটো ত্রিভুজের আমি কম্পেয়ার করছি, কম্পেয়ারে কি হয়ে গেল, বাহু দুটো সমান হয়ে গেল, আর কোণ দেখো একটা সমান। তার মানে কি হয়ে গেল, এই ত্রিভুজ দুটো সর্বসম। একদম কিন্তু শর্টে করলাম, এত ডিটেলসে আমি আর লিখে লিখে করলাম না, মুখে মুখেই দেখো হয়ে গেল। তাহলে বাহুগুলো দুটো সমান, আর হচ্ছে কি কোণটা সমান, তাহলে সর্বসম। তাহলে যখনই আমার সর্বসম হবে, তাহলে তখন আমার কি জিনিস হয়, তাহলে এটা দেখে নাও। তাহলে সর্বসম যখন হবে, তাহলে আমরা কি পড়েছি মাধ্যমিক লেভেলে, দেখো পড়েছিলাম কিন্তু, যে এই যে বাহুটা, এইটুকুনিটা বাহু, তাহলে এই দেখো এই যে বাহুটা, আর এই বাহুটা কি হবে, এই ত্রিভুজের এটাও বাহু, এই ছোট ত্রিভুজের এটা বাহু, আবার এই ত্রিভুজের এটাও বাহু। তাহলে দুটো বাহু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে সমান যখন হয়ে যাবে, তখন আমরা এবারে অঙ্কেতে ফিরে আসবো। ওকে, দেখো, তাহলে এইটা আমার কি ব্যাসার্ধ। ওকে, তাহলে ব্যাসার্ধ যখন হবে, তাহলে দাঁড়াও এটা মুছে দিয়ে, না মুছে দিলে সব এত ডিস্টার্ব হয়ে যাবে। ওকে, দেখো, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমি কি দিয়ে লিখলাম, আর দিয়ে লিখলাম। এইটা কি দিয়ে লিখলাম, আমি বাহু এ দিয়ে লিখলাম। আর এটা এক্ষুনি দেখো প্রমাণ করলাম, এটা যদি এ হয় তাহলে পুরোটাও তো এ, হ্যাঁ কি না, পুরোটাও এ। তাহলে এইটা এক্ষুনি কি প্রমাণ করলাম, মধ্যবিন্দু প্রমাণ করলাম। তাহলে অর্ধেকটা কি হয়ে যাবে, a/2, হ্যাঁ কি না, অর্ধেকটা হয়ে গেল a/2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি করব না, পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি হয়, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কত, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি বাই ভূমি স্কোয়ার, হ্যাঁ কি না। তাই এইটাই প্রমাণ করার জন্য, এ আর এটা a/2 যে কেন হলো, সেটার জন্যই আমি ত্রিভুজের সর্বসমতা দিয়ে প্রমাণ করলাম। ওকে, ব্যাস। এরপরে আমরা চলে যাব কোথায়, না 4 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে r² ইজিক্যাল টু 5a² বাই 4। এখান থেকে a স্কোয়ার চলে যাবে, a স্কোয়ার মানে 4r² বাই 5। ওকে, তাহলে এইটা আমি একটা সূত্র পেয়ে গেলাম। কি, এ বলতে কি ছিল, বর্গক্ষেত্রের বাহু। দেখো, এ বলতে বর্গক্ষেত্রের বাহু, আর এ স্কোয়ার বলতে কি বোঝায়, না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বাহু স্কোয়ার মানে কি বোঝায়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায়। তাহলে এ স্কোয়ার মানে হলো 4r² বাই 5। এবার বলো আর এর মান কত, 10 সেন্টিমিটার। তাহলে 4 × 10 স্কোয়ার, 10 স্কোয়ার বলতে কত, 100। তাহলে একবার ডাইরেক্ট আমি 100 বসিয়ে দিলাম। এটা হলো 5 5 5 5 20 100, তাহলে 20 × 4 কত, 80। অ্যান্সার হয়ে গেল 80 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার হলো, দেখো ডাইরেক্ট আমি সূত্রটা করে দিতে পারতাম, কিন্তু আমি করলাম না, কারণ কি করে এলো সূত্রটা সেটাও যদি আমি একটু কনসেপ্ট থেকে, অন্যান্য পরীক্ষাতে বিশেষ করে সিজিএল ফিজিএল তাতে তো এই লেভেলের কোশ্চেন থাকে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট কি বলছে, একটি শতকরা এত সরল সুদে 400 টাকায় ধার দিল, বি আবার 5% সরল সুদে কত টাকা ধার দিলে প্রত্যেক বছরের শেষে দুজনে একই সুদ পাবে। দেখো, এরকম কিন্তু ইজি ইজি কোশ্চেন তুমি পাবে পরীক্ষার হলে, 10টার মধ্যে দুটো পাবে। তো দেখো, এখানে 4×1=4, 6×1=4 মানে কত, 1/16। কার ওপরে, 400 টাকার ওপরে। তাহলে 400 টাকার ওপরে 1/16 মানে, তাহলে কত টাকা হচ্ছে, 25 টাকা। তাহলে এই 25 টাকা সুদ পাচ্ছে প্রথম কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, যে 5% সুদ কত টাকা ধার দিলে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত, দ্বিতীয় ক্ষেত্রে সুদও 25 টাকা। তাহলে 5% হারে, তাহলে 5%-এর মান কত, 25 টাকা, কারণ সুদ বলেছে 5%, আর সুদ পাচ্ছি কত,
25 টাকা, তাহলে 5% মানে 25%, 25 টাকা, তাহলে 100% এর মান কত? 5% মানে 25, 1% মানে 5, 100% মানে 500 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা বাংলায় 17%, ইংরেজিতে 18% অকৃতকার্য হয়। যদি বাংলা এবং ইংরেজি উভয় বিষয়, তাহলে উভয় বিষয় মানে কি, এই 5%টা কি এর মধ্যেও ঢুকে আছে আবার এর মধ্যেও ঢুকে আছে, হ্যাঁ। তাহলে কি করব আমি, 17 প্লাস 18 যোগ করব, মাইনাস করে দেবো 5, অবভিয়াসলি, কারণ এই 5% তো উভয় বিষয়ে অকৃতকার্য, তার মানে দুদিকে ঢুকে আছে। 18 18 36, 35 35 মানে হলো 30% হলো অকৃতকার্য, কিন্তু চেয়েছে কি কৃতকার্য, পাসের হার, তাহলে পাসের হার কি হয়ে যাবে, 100 মাইনাস 30 মানে হলো 70%। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, ভালো করে দেখো। চিনির বাজার দাম 44% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমন ভাবে ব্যবহার করে যাতে মাসের খরচ পূর্বের তুলনায় 20% বৃদ্ধি পায়। খুব ভালো কথা। যদি পরিবারটি পূর্বে, দেখো এর শর্টকাট আছে, শর্ট ট্রিক্স আছে, কিচ্ছু দেওয়ার দরকার নেই, একদম বেসিক পাতি মাধ্যমিক লেভেলেরই করবে, 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় লাগবে। যদি পরিবারটি পূর্বের মাসে কত 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করে, বর্তমানে চিনির কত দাম, তাহলে বেসিক জায়গাতে চলে গেলাম। কিভাবে চলে গেলাম, তুমি দেখো প্রথমে আমি চিনির দাম 44% বেড়েছে, তাহলে 44% বেড়েছে মানে 44/100, কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে, 4 বার গেলে 11, 4 বার গেলে 25। এটার মানেটা কি, আগে ছিল 25 টাকা, এখন 11 টাকা বেড়েছে, হয়েছে তাহলে কত, না আমার 36 টাকা। তাহলে আমি দেখো দামে চলে যাব, দামে ভালো করে কিন্তু বোঝো। আগে দাম ছিল কত, দাম ছিল আমার 25 টাকা পার কেজি দাম ছিল, এখন হয়েছে কত আমার, না 25-এর সাথে 11 টাকা বেড়েছে, তার মানে 36 টাকা পার, সরি টাকা পার কেজিতে আমার দাম এখন হয়েছে। ক্লিয়ার? এরপরে পরিবারটি পূর্বে 18 কেজি চিনি কিনতে পারতো, তাহলে আগে দাম ছিল, দাম ছিল আগে, আর এটা হচ্ছে গিয়ে পরে, তাই তো। দাম ছিল 25 টাকা প্রতি কেজিতে দাম, তখন কিনতে পারতো কত, 18 কেজি কিনতো। তাহলে বাজেট বলে, একটা ফ্যামিলির তো বাজেট আছে, তাহলে বাজেট কত ছিল, তাহলে 18 কেজি কিনতে পারতো, আর প্রতি কেজির দাম কত, 25 টাকা, তাহলে 18 আর 25-এ গুণ করলে হয়ে যাচ্ছে কত, 450 টাকা সেই ফ্যামিলির বাজেট ছিল চিনির পিছনে। ওকে, এরপরে আমাকে বলো, কিন্তু এখন বলেছে সেই বাজেট 20% বৃদ্ধি পেয়েছে। এই যে 20%টা কিসে বৃদ্ধি পেয়েছে, ফ্যামিলির মাসিক খরচ, মাসিক খরচ বলতে তার আগে মাসিক খরচ কত ছিল, মাসিক খরচ ছিল 450, কিন্তু এখন বাজেট তার কত হয়েছে, না 20% বেড়েছে। বাজেট বলতে তার মাসিক খরচটাকেই বাজেট ধরছি আর কি, ঠিক আছে। তাহলে 450 ইন্টু কত, 20% বেড়েছে, তাহলে 20% বেড়েছে বলতে কত বোঝায়, 1/5, তাহলে 1/5 মানে 5 টাকায় 1 টাকা বেড়েছে, তাহলে হয়েছে কত, 6/5, তাহলে 6/5 দিয়ে গুণ করবো, তাহলে 6/5 দিয়ে গুণ করলে 5 9 45, 9 6 54, তাহলে 540 টাকা। ক্লিয়ার হলো? তার মানে তার আগে বাজেট ছিল 450, এখন বাজেট হচ্ছে 540 টাকা। হয়ে গেল। এরপরে কি বলেছে, তাহলে বর্তমানে চিনির ব্যবহার পরিমাণ কত, তাহলে তাহলে তার এখন বাজেট কত হয়েছে, তার এখন বাজেট হয়েছে 540 টাকা, আর এখন দাম হয়েছে, এখন দাম হয়েছে কত, প্রতি কেজিতে 36 টাকা, তাহলে তার বাজেট হয়ে গেল 540, আর প্রতি কেজির দাম এখন 36 টাকা। তাহলে কি করব, সে ভাগ করে দেবো, ভাগ করে দিলে কত কেজি সেটাই পেয়ে যাব। তার মানে 18 2 36, 18 3 30, তাহলে 2 কাটা হলে 15, একদম ডাইরেক্ট হয়ে গেল আমার 15 কেজি। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কনসেপ্ট ক্লিয়ার হলো? একদম। ওকে, নেক্সট, দুইজন ব্যক্তি রেল লাইন বরাবর এত এত কিমি গতিবেগে হাঁটছে। একই দিকে আগত একটি ট্রেন দুজন ব্যক্তিকে এত সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির গতিবেগ কত হবে যদি ট্রেনটি দুজনের সঙ্গে একই দিকে ধাবিত হয়। দেখো সিম্পল জিনিস, কিন্তু তুমি জাস্ট ধরে নাও যে ট্রেনের গতিবেগ কত, না এক্স কিমি প্রতি ঘন্টা। ওকে, এক্স কিমি প্রতি ঘন্টা। এবার দেখো প্রথম লোকটাকে যখন অতিক্রম করছে আপেক্ষিক গতি কাজ করবে, হ্যাঁ কি না,
তো অবভিয়াসলি আপেক্ষিক গতি কাজ করবে। তাহলে প্রথম ক্ষেত্রে আপেক্ষিক গতি বলো, তাহলে এক্স মাইনাস কত, এর গতিবেগ প্রথম লোকটার গতিবেগ কত 4.5, তাহলে আপেক্ষিক গতিবেগ 4.5 কি হয়ে যাবে কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টাটাকে আমি কি করতে হবে না 5/18 দিয়ে করে নিতে হবে, কারণ এখানে সেকেন্ডে আছে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তবু কাজে লাগবে না, কেন কাজে লাগবে না বলে দিচ্ছি। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার আপেক্ষিক গতি আমার কি করে নেবে না এক্স মাইনাস 5.4 কি হয়ে যাবে কিমি পার আওয়ার। কিমি পার আওয়ারটাকে 5/18 দিয়ে মিটার পার সেকেন্ড করতে হবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে করতে লাগবে না, কারণ ডেটা অনুযায়ী এমন অঙ্কটা দিয়ে যে দেখো পরের লাইনটা করলেই বুঝতে পারবে। এইবার বলো ট্রেনের দৈর্ঘ্য কি বোঝায়। ট্রেনের দৈর্ঘ্য বলতে একটা লোকটাকে, এটা তো ব্যক্তি, ব্যক্তিকে যখন একটা ট্রেন যখন ক্রস করছে তখন কি হয়, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে হ্যাঁ কি না, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য ইজিক্যাল টু কি হয় স্পিড ইনটু টাইম, হ্যাঁ কি না। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড কত, প্রথম ক্ষেত্রে স্পিড হচ্ছে গিয়ে আমার এক্স মাইনাস 4.5 আপেক্ষিক গতি। টাইম কত, টাইম লেখো 8.4 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য কত, একই কনসেপ্ট স্পিড ইনটু টাইম, কিন্তু স্পিড বলতে এই স্পিডটা হবে, তাহলে এক্স মাইনাস 5.4। টাইম কত, দেখো টাইম হচ্ছে কি 8.5 ইন্টু 8.5। ব্যাস এই দুটো কি হয়ে গেল, এই দুটো হয়ে গেল সমান। দেখো যখনই সমান, এই যে বলছিলাম যে 5/18 দিয়ে গুণ করবে, তা 5/18 দিয়ে গুণ করলে সমান করলে দুদিক থেকে তো কেটেই যেত, সেই কেটে যেত বলেই আমি আর করিনি আর কি। এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে তোমাদেরকে, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। ওকে, এরপরে তুমি দেখো কি করবে, বজ্রগুণন করবে, কাটাকুটি করবে। এখান থেকে তুমি যদি দেখো 8.4x, এটা 8.5x, তার মানে 0.1x এ চলে আসলো। এইটা এটা গুণ করবে, গুণ করবে, আমি আর গুণ করছি না, জাস্ট দেখো 4.9 হবে মাইনাস 37.8 হবে ইজিক্যাল টু কত হবে 8.1 আসবে। তাহলে এক্স এর মান কেটে গেল 81 আসবে। তার মানে আলটিমেট অপশন নাম্বার ডি, এক্স এর মান, এক্সটা কি ছিল গতিবেগ ছিল, 81 হয়ে যাবে। ওকে, নেক্সট √2n ইন্টু 64 ইজিক্যাল, তাহলে √2, তাহলে এর ভেতরে কিন্তু n আছে। ওকে, 64, তাহলে রুট উঠে গেলে কি করতে হয়, রুট উঠে গেলে আমার বর্গ করতে হয় হ্যাঁ কি না, বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে আমার কি হয়ে যাবে 64 ইন্টু 64 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 64 বলতে কত, 2 টু দি পাওয়ার 6, 64 মানে 2 টু দি পাওয়ার 6, সরি 2 টু দি পাওয়ার 6। তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 12 যোগ হয়ে যাবে। তাহলে এই দিন নিচের বেশ 2 2 আছে, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে সমান হয়ে যাবে, n এর মান কত 12। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সরল সুদের হারে কোনো টাকা 10 বছরে সুদে আসলে মূল টাকা 7/5 গুণ হয়, মূল টাকা 7/5 গুণ, এইটার মানেটা কি, মানে হচ্ছে কি আসল যদি 5 টাকা হয় তাহলে সুদ আসল কত টাকা, সুদ আসল, সুদ আসল হয়ে যাবে 7 টাকা। ক্লিয়ার হলো, তাহলে সুদ কত টাকা, সুদ হয়ে যাবে 2 টাকা, হ্যাঁ কিনা, তাহলে সুদ হয়ে গেল 2 টাকা। তাহলে আসল 5 টাকা, সুদ আসল হয়ে যাচ্ছে 7 টাকা, আর সুদ হয়ে গেল 2 টাকা। এই যে সুদ 2 টাকা হয়েছে কার উপরে হয়েছে, আসলের উপর হয়েছে। তাহলে মোট সুদের হার, মোট সুদের হার আমি যদি বার করি কি করব, 2/5, কেন মোট সুদ কি বসবে ওপরে বসবে, আর কার উপরে সুদ হয় আসলের উপরে, তাই আসলের উপর হলো। তাহলে কত হলো 2/5 মানে 40%। তাহলে সুদের হার হলো 40%, কিন্তু এই 40%টা কার উপরে 10 বছরের উপরে হয়েছে। তাহলে 10 বছরে আলটিমেট হয়ে যাচ্ছে কত 10 বছরে 40%। তাহলে এক বছরে সুদের হার কি হয় এক বছরে, তাহলে এক বছর কি হবে 40কে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে 4%। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ছাত্র দল এত টাকা খরচ করে, ওই ছাত্র দলে যত সব ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা দিয়েছে। এই কথার মানে এটা কি অঙ্কের মধ্যে, প্রত্যেক মানে যদি বলি 5 জনে থাকলে তত টাকা দিয়েছে, তাহলে 5 জনে থাকলে 5 টাকা করে দিয়েছে 25 টাকা। যদি বলি 10 জনে থাকলে ওই টাকাটাই দিয়েছে, তার মানে 10 টাকা করে দিয়েছে 100 টাকা। তার মানে যা যেটা থাকছে সেই টাকা দিয়ে, সেই সংখ্যা দিয়ে গুণ হচ্ছে, কিন্তু এখানে টাকা বলেনি 50 পয়সা। তাহলে 50 পয়সা যদি বলি তাহলে 50 পয়সা মানে কত, 50 পয়সা মানে হাফ টাকা, তখন কিন্তু হাফ দিয়ে গুণ হবে। তখন 10 জনে আছে
কিন্তু 10 জনে কি করেছে 50 পয়সা করে দিয়েছে। তার মানে 10 জনে যদি 50 পয়সা করে দেয়, তাহলে 10 জনে 50 পয়সার ভ্যালু কত, হাফ দিয়ে গুণ করবো 5 টাকা। তার মানে এখানে 10 না বসিয়ে কি করব, 5 বসাবো। ঠিক তেমনি এখানে 5 না বসিয়ে কি বসাবো, 5-এর সাথে হাফ গুণ করে 2.5 টাকা বসাবো। কনসেপ্ট হলো কি, যদি প্রত্যেকে 50 পয়সা করে দেয়, তার মানে এক একজন 50 পয়সা, 50 পয়সা মানে কত, হাফ টাকা। তাহলে 5 জন যদি যায়, তাহলে 5 জনে ক টাকা দেবে, 2.5 টাকা। 10 জনে যদি যায়, তাহলে 50 পয়সা করে 10 জনে ক টাকা দিচ্ছে, 10 ইন্টু 50 পয়সা মানে কত, 5 টাকা। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো, সেম জিনিস। তার মানে এখানে আমি ধরে নিচ্ছি এক্স জনে আমার দিয়েছে এক্স টাকা করে নয়, প্রত্যেকে দিয়েছে 50 পয়সা। এক্স ইন্টু 50 পয়সা, 50 পয়সাকে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে টাকা হয়ে গেল। সেম দেখো, 1-এর 2 হয়ে গেল, ইজিক্যাল টু আমার 4802। এইটাই হচ্ছে অঙ্কের মজার ব্যাপার আর কি। 50 পয়সা করে দিয়েছে, 50 পয়সা মানে এক্স জন যদি থাকে, এক্স জন আবার তার 50 পয়সা করে দিচ্ছে। ক্লিয়ার? তার মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমি কি করে দিলাম না, গুণ করে দেবো। গুণ করে দিলে আমার হয়ে যাচ্ছে কত, 960 কত 4। এখান থেকে আমি কি করব, রুট করব, স্কোয়ার আছে। তাহলে এই জন্য পরীক্ষাতে দেখবে এই জায়গাগুলো কাজে লেগে যায়। শর্টকাটের রুট কি করে করে, বর্গ কি করে করে, লেগে গেল। তাহলে 98, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য এত, 15 মিনিটে কাঁটাতে কত মিটার দৈর্ঘ্য ঘুরবে। অঙ্কটা যদি আমি এক্ষুনি বলি যে একটা বৃত্তের 4 ভাগ করলে কত পথ হয়, তাহলে সবাই বলে দিতে পারবে। তাহলে সবাই বলে দিতে, একটা বৃত্তের 4 ভাগ করলে পরিধিটা কতটা হয়, এতটুকুনি, হ্যাঁ কি না, এতটুকুনি 4 ভাগ, তাই না? পরিধি তো এই পার্টটাই কি হয়ে গেল, 4 ভাগের 1 ভাগ। তাহলে তুমি বলো ঘড়ির কাঁটার দৈর্ঘ্য এত সেমি। তার মানে ঘড়ির কাঁটার দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে, ব্যাসার্ধ। তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ 7 হয়, তাহলে পরিধি কত হবে, পরিধি হয়ে যাবে 2 পাই আর, হ্যাঁ কি না, 2 পাই আর। কিন্তু যদি বলি যে এই 4 ভাগের 1 ভাগ কতটা, তাহলে কি হয়ে যাবে, 4 দিয়ে ভাগ করে দেবো। অঙ্কটা অ্যাকচুয়ালি তাই বলেছে, কিন্তু বাস্তব জ্ঞানের সাথে আলোচনা করে ভেবেই বলেছে আর কি। এমনি ডাইরেক্ট অঙ্কের ভাষা বলা নেই। দেখো, মিনিটের কাঁটার দৈর্ঘ্য মানে কোনটা, এটা মিনিটের কাঁটা, তো এগুলো মিনিটের কাঁটা ঘুরতে থাকে। তাহলে মিনিটের কাঁটা মানে এটাই ব্যাসার্ধ। ওকে, তার মানে আর এর মান হয়ে গেল 7। 15 মিনিটে কাঁটাটি, আরে 15 মিনিট বলতে কত, 1 0 12 তো এখানে থাকে, 1 2 3, তার মানে এইটাই হয়ে গেল 15। তাহলে 15 মিনিট যাওয়া মানে কতটা পথ যাওয়া, 15 মিনিট যাওয়া বলতে না একটা বৃত্তের পরিধির কতটা পথ, না 4 ভাগের 1 ভাগ পথ যাওয়া। এই হচ্ছে অঙ্কের মজা। তার মানে পরিধিটাকে 4 দিয়ে পাতি ভাগ করতে বলছে, আর কিছুই নয়। তার মানে 2 ইন্টু 22-এর 7, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে গিয়ে 7, আর নিচে আছে আবার 4, 4 করে দিলাম, তাহলে 7 7 কেটে গেল, দুবার গেলে 2, দুবার গেলে কত, 11। ব্যাস হয়ে গেল 11 সেন্টিমিটার। ক্লিয়ার?